বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে একের পর এক যুদ্ধের দামামা বাজছে, সেখানে বুক ফুলিয়ে নিজেদের প্রভাব বিস্তার করেই চলেছে পূর্ব এশিয়ার দেশ চীন। চীনের এমন ফুলে ফেপে ওঠাটা অনেক দেশই সহ্য করতে পারছে না, বিশেষ করে পশ্চিমা শক্তিরা। আর তাই এবার চীনের প্রতাপকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই 4 দেশ মিলে কোয়াড নামক একটি জোট গঠন করেছে। সম্প্রতি কোয়াড অন্তর্ভুক্ত 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ চীন সাগরে ভীতিকর ও বিপজ্জনক কৌশল নিয়ে চীনের ভূমিকা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে 29 জুলাই সোমবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত আগ্রাসন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য শক্তি প্রয়োগের চেষ্টার মধ্যে আন্তর্জাতিক শৃঙ্খলা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে, যার ফলে কোয়াড এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। টোকিওতে আলোচনার জন্য গ্রুপের হোস্টিং এরপরে কামিকাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে কথা বলেছেন। অ্যান্টনি ব্লিংকেন বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা জোরদার করার পাশাপাশি গ্রুপটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ কেবলগুলোর নিরাপত্তা জোরদার এবং দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সহযোগিতা করতেও কাজ করবে। ওং বলেন, আমরা সবাই জানি আমরা যে অঞ্চল চাইছি তা আমরা একা অর্জন করতে পারবো না এবং আমরা যেমন আমাদের অংশীদারদের পরিপূরকতা থেকে উপকৃত হই, তেমনি আমাদের ভৌগোলিক অবস্থান এবং সমৃদ্ধি গড়ে তুলতে এবং স্থিতিশীলতা জোরদার করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি দ্বারা আমাদের অঞ্চলও উপকৃত হয়। আমরা সবাই এমন একটি পৃথিবী চাই যেখানে বিরোধ সুরাহা হবে নিয়ম দিয়ে, কথা বলার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নয়। গোষ্ঠীটি সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে তাদের মন্তব্যে চীনের নাম উল্লেখ করেনি, তবে এই অঞ্চলে চীনের কর্মকাণ্ড বারবার তিরস্কৃত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও জাপান রবিবার এক বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে অস্থিতিশীল কর্মকাণ্ড করার অভিযোগ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার যুক্তরাষ্ট্র ও জাপানকে কাল্পনিক শত্রু তৈরি করা বন্ধ করতে সতর্ক করে দিয়েছেন। ইসরায়েলের হামলায় পুরো পরিবার হারানোর পর এবার নিজেই না ফেরার দেশে পাড়ি জমালেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলাতেই অবশেষে জীবন অবসান হল সংগ্রামী এই নেতার। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন তিনি। হামাস এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার আলাদা বিবৃতিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করার কয়েক ঘন্টা পর ফিলিস্তিনি নেতাকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন হানিয়া, তাই নিজেদের টার্গেট পূরণ করতে পারার আনন্দোল্লাস করছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিহাই ইলিয়াহু হানিয়ার হত্যার প্রতিক্রিয়ায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, এই নোংরামি থেকে বিশ্বকে পরিষ্কার করার এটি সঠিক উপায়। তিনি আরও লিখেছেন, আর কোনো কাল্পনিক শান্তি বা আত্মসমর্পণ চুক্তি নয়, এই নশ্বরদের জন্য আর কোনো করুণা নেই। তিনি যোগ করেন, লোহার হাত যেটি তাদের আঘাত করবে সেটি শান্তি এবং একটু স্বস্তি আনবে। যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তিতে বসবাস করা আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়ার মৃত্যু বিশ্বকে একটু ভালো করে তুলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি দখলদার ইসরায়েলের দল। যে ভবনে তারা অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে। দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে মুক্তিকামী সংগঠন হামাসের প্রবল সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে হঠাৎ হামাস গোষ্ঠীতে শোকের কালো মেঘ।
সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই হামাস প্রধানের আকস্মিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। 31 জুলাই বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলো। জানা যায় মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা। এই হত্যার নিন্দা জানায় তুরস্ক। আরও বলা হয়েছে, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে আরও বলে, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের মুখোমুখি হবে। এদিকে হানিয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন ইসলামী দলগুলোর নেতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড একটি সন্ত্রাসী অপরাধ। ইসলামিক জিহাদ আন্দোলনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল হিন্দি হানিয়ার হত্যাকে ফিলিস্তিনি জাতির জন্য একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য যে চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। গত মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। গণমাধ্যমগুলো বলছে, সেখানে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও এ ব্যাপারে হিজবুল্লাহ বলছে ভিন্ন কথা। হিজবুল্লাহর 2টি সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছে, ফুয়াদ শকর এই হামলা থেকে বেঁচে গেছেন। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সংগঠনটি। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের হারেদ্রেইত এলাকায় এ হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 75 জন। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর নিহত হয়েছেন। একই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টো। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর স্ট্রেচারে করে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ওই ব্যক্তির সঙ্গে ফুয়াদ শকরের চেহারার মিল আছে, তবে ভিডিওটি ফুয়াদ শকরেরই কিনা তা যাচাই করা যায়নি। ফুয়াদ শকরের বয়স 60 বছরের বেশি হবে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, 1983 সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের ব্যারাকে বোমা হামলার কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন তিনি। ওই ঘটনায় 241 জন মার্কিন সেনা নিহত হন। তাকে ধরিয়ে দিতে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আড়ালে থাকতে পছন্দ করা মুগনিয়েহকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে স্মরণ করা হয়ে থাকে। তিনিও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় ছিলেন। প্রায় 4 দশক আগে প্রতিষ্ঠা হওয়া হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডারদের একজন ফুয়াদ শকর। তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রয়াত কমান্ডার ইমাদ মুগনেহের বন্ধু। 2008 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে গুপ্ত হত্যার শিকার হন তিনি। হিজবুল্লাহর বিভিন্ন সূত্রে জানা গেছে, 1982 সালে লেবাননে আগ্রাসনের সময় মুগনিয়েহ ও মুস্তফা বদরুদ্দিনের পাশে থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন ফুয়াদ শকর। 2016 সালে সিরিয়ায় নিহত হন হিজবুল্লাহর অভিজ্ঞ কমান্ডার মুস্তফা।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ফুয়াদ শোকর হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক ফোরাম জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি এই কাউন্সিলের স্ট্র্যাটেজিক ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ফুয়াদ শোকর হিজবুল্লাহ প্রধানের ডান হাত এবং তিনি তার কৌশলগত বিষয় ও যুদ্ধকালীন অভিযান পরিচালনা বিষয়ক উপদেষ্টা ছিলেন। প্যারিস অলিম্পিক গেমসকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ফ্রান্সে। তবে এই আনন্দ বারবার মলিন করে দিচ্ছে দেশটিতে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা। কিছুদিন আগের কথা, প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হয় ভয়ানক হামলা। সেই মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এর মধ্যে টেলিকম স্থাপনায় হামলার ঘটনা ঘটল। রবিবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলের মোবাইল টাওয়ার ও টেলিকম স্থাপনায় হামলার ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ অন্তত 5টি অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তথ্যটি জানিয়েছেন ডিজিটাল ম্যাটার্স বিষয়ক মন্ত্রী মারিনা ফেরারি। ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত টেলিফোন অপারেটর সংস্থা SFR এর এক মুখপাত্র দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে বলেন, রবিবার ভোর রাতের দিকে দেশের 5টি অঞ্চলের টেলিযোগাযোগ নেটওয়ার্কের তার কেটে দেয় হামলাকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মারিনা ফেরারি জানান, আকস্মিক এ হামলার কারণে ফ্রান্সের কিছু অঞ্চলে টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এ ধরনের তৎপরতাকে কাপুরুষোচিত এবং দায়িত্বহীন বলেও উল্লেখ করেছেন মারিনা। ফ্রান্সের জাতীয় দৈনিক লে পারিসিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে টেলিকমের লাইন কাটা হয়েছে আর সেই সঙ্গে ভাঙচুর করা হয়েছে রাজধানী প্যারিসের ওইসে এলাকা এবং ফ্রান্স লুক্সেমবার্গ সীমান্তবর্তী মেউজ এলাকায় SFR এর আঞ্চলিক দপ্তর ও টেলিকম সংক্রান্ত বিভিন্ন স্থাপনায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। কারা হামলা করেছে এ সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ফ্রান্সের পুলিশও। এর আগে গত শুক্রবার ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা দেশের বেশ কিছু এলাকার রেল লাইন উপড়ে ফেলা, স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি উচ্চগতির ট্রেন চলাচলের জন্য অপরিহার্য ফাইবার অপটিক কেবলসও জ্বালিয়ে দেয়। ফলে প্যারিস থেকে দেশের বিভিন্ন শহরের আপ ডাউন যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। সোমবার থেকে দেশটির রেল চলাচল ফের স্বাভাবিক হয়েছে। রেল নেটওয়ার্কে হামলাকারীরা টেলিকম স্থাপনায় নাশকতা ঘটিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ফ্রান্স পুলিশের এক মুখপাত্র বলেন, এ মন্তব্য করার মতো সময় এখনো আসেনি।